নমস্কার, আমি সৃজা। লকডাউনের একটা ছবি, যে ছবিটা আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে একবারে নাড়িয়ে দিয়েছিল। একটা রেল লাইন যার আশেপাশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে পরিযায়ী শ্রমিকদের দেহ, আর তাদের সঙ্গে ছিল কিছু শুকনো রুটি। সেই শুকনো রুটিতে পর্যন্ত রক্তের ছিটে। যে ছবি দেখে আমরা গোটা ভারতবর্ষের মানুষ চমকে গিয়েছিলাম। আসলে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে খুব ডিটেল ধারণা বোধহয় আমাদের অনেকেরই ছিল না এই ঘটনার আগে পর্যন্ত। এই ঘটনা ঘটার পর থেকে আমরা বুঝতে পারলাম যে এই ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকের চিত্রটা ঠিক কি। ঠিক সেই সময় দাঁড়িয়ে এ রাজ্যের রাজ্য সরকার এ রাজ্য থেকে কতজন পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গেছেন কাজ করতে তার একটা হিসেব বার করার চেষ্টা করেছিল। মানে 2020 সালে লকডাউনের সময় সেই হিসেব তারা পায়নি। কেন জানেন? কারণ এত বেশি পরিমাণ পরিযায়ী শ্রমিক এ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যান যে তাদের সঠিক হিসেব বা ডেটা সরকারের কাছে পর্যন্ত নেই। আর সেই পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা হয় সেটা নিয়ে ডিটেলে আলোচনা করব। কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের সকলকে মনে রাখতে হবে তা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকরা কেউ নিজের ইচ্ছায় পরিযায়ী শ্রমিক হন না। কোনো মানুষের ইচ্ছা হয় না যে নিজের ভিটে মাটি ছেড়ে অন্য একটা রাজ্যে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে সেখানকার সমস্ত প্রতিকূলতার সঙ্গে অ্যাডজাস্ট করে বেঁচে থাকতে। কিন্তু তাও থাকেন। কেন থাকে? কারণ তাদের পেটের ভাত জোগাড় করতে হয়। এ রাজ্যের রাজ্য সরকার এই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে, এই সমস্ত শ্রমিকদেরকে যথাযথভাবে জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়েছে বলেই এই শ্রমিকরা পরিযায়ী হয়ে গেছেন। তাই এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। আর সেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর ডাক কে দিচ্ছে? এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর ডাক দিচ্ছে সিপিআইএম। কারণ এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর মতন এ রাজ্যে কেউ নেই, না শাসক দল না বিরোধী দল। তাই এই পরিযায়ী শ্রমিকদের পাশে বামপন্থীদেরই দাঁড়াতে হবে। আগামী 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত সিপিআইএম এর যে বাংলা বাঁচাও যাত্রা, যে যাত্রা কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত চলবে, প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে বাম কর্মী সমর্থকরা লাল ঝান্ডা হাতে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন। সেই বাংলা বাঁচাও যাত্রার যে সমস্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডার একটা অন্যতম এজেন্ডা হচ্ছে পরিযায়ী শ্রমিক বাঁচাও। এবার প্রশ্ন হচ্ছে দুটো। এক, এই পরিযায়ী শ্রমিকদের কেন বাঁচাতে হবে? আর দুই, এই পরিযায়ী শ্রমিকদের কাদের হাত থেকে বাঁচাতে হবে? প্রথমে প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে এই পরিযায়ী শ্রমিকদের কেন বাঁচাতে হবে। আসলে ডেটা বলছে যে এই রাজ্যের যে অসংখ্য পরিযায়ী শ্রমিক, কত পরিযায়ী শ্রমিক যে অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তার সঠিক ডেটা সরকারের কাছে নেই, সেটা আপনাদেরকে আগেই বলেছি। এবার সরকারের কাছে যে ডেটা নেই সেটা নিশ্চয়ই আমার কাছে থাকবে না, তাই আমার কাছেও ডেটা নেই। কিন্তু আমরা জানি যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তারা যখন অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন তাহলে তাদেরকে বাঁচাতে কেন হবে? বাঁচার জন্যই তো তারা অন্য রাজ্যে গেছেন। কিন্তু প্রশ্নটা সেখানেই। আসলে বাঁচার জন্যই মানুষ পরিযায়ী হন, পরিযায়ী শ্রমিক হন। কিন্তু সেই বাঁচাটা শুধুমাত্র পেটে খাওয়ার বাঁচা নয়, শুধুমাত্র শ্বাস নেওয়ার বাঁচা নয়। এই পরিযায়ী শ্রমিকরা যখন অন্য রাজ্যে চলে যান তখন তাদেরকে ভিন রাজ্যে গিয়ে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, যার হাতে গরম প্রমাণ আপনারা কদিন ধরেই দেখতে পাচ্ছিলেন যে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কিভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছিল, তাদেরকে ইচ্ছা করে জেলে পুরে রাখা হচ্ছিল, তাদেরকে পুশ ব্যাক করে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছিল। কেন করা হচ্ছিল এগুলো? কারণ প্রথম কথা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকরা মূলত গরিব মানুষ, দ্বিতীয়ত তারা অতটা পড়াশোনা জানেন না, তৃতীয়ত এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, মানে এ রাজ্যের সরকার নেই। আর সেই কারণের জন্য এই পরিযায়ী শ্রমিকদের উপরে, মানে এ রাজ্য থেকে যারা ভিন রাজ্যে কাজ করতে যান তাদের উপরে এভাবে যেভাবে হোক যেভাবে খুশি অত্যাচার করা হয়। এবং এই যে ঘটনাটা সেটা যে শুধুমাত্র এখন হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, এটা বললে ভুল হবে। পরিযায়ী শ্রমিকদের উপরে এই যে অত্যাচার তা বরাবরই ঘটে এসেছে। মানে এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যের মানুষ তাদের কাজের প্রয়োজনে নিয়ে যান। যেমন আসামে আমরা দেখেছিলাম, আসামের মানুষজন কিন্তু এই গরিব মুসলমানদের প্রথমে নিয়ে গিয়েছিল
চাষের কাজ করাতে, কিন্তু তারপর যখন চাষের কাজ মানে ফসল উৎপাদন ঠিকঠাক মতন হতে শুরু করলো আর সেভাবে তাদের প্রয়োজন হলো না, তখন কিন্তু বঙ্গালী খেদাও অভিযান শুরু হলো। তখন কি স্লোগান উঠলো আসুর তরফ থেকে? তখন স্লোগান উঠলো আলি কুলি বাঙালি কোথা হতে আহিলি। আলি মানে মুসলমান যারা, কুলি মানে শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ, আর বাঙালি মানে জাতির উদ্দেশ্যে বলা হচ্ছে, সে তো বুঝতেই পারছেন। কিন্তু এই আলি কুলি বাঙালি যাদেরকে ওরা উদ্দেশ্য করে আসলে বাঙালি খেদাও অভিযান করেছিল, তারা কি সত্যি সত্যি সবাই নিজে নিজে গিয়েছিল? কি করে জানবে যে আসামে এই সমস্ত কাজ পাওয়া যাচ্ছে? না, আসামের মানুষই প্রথমে নিজেদের স্বার্থে তাদেরকে নিয়ে গিয়েছিল। তারপরে অবভিয়াসলি একজনের পিছনে আরেকজন ভিড় জমায়, যখন দেখে তারা পেটের ভাত জোগাড় হচ্ছে তখন। কিন্তু যেই তাদের প্রয়োজন মিটে গেল তখনই কিন্তু খেদানো শুরু হয়ে গেল। এবং এটা শুধুমাত্র যেমন বললাম যে আসামের চিত্র শুধুমাত্র বাঙালিদের দিয়ে করানো হচ্ছে এরকম নয়, পৃথিবীর সর্বত্র পরিযায়ী শ্রমিকদের এরকমই সিস্টেম। যখনই তাদের কাজ মিটে যায়, অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যায়, তখনই তারা মালিক পক্ষের কাছে বোঝা হয়ে যায়। ঠিক যে চিত্রটা আমরা কিন্তু লকডাউনের সময় দেখতে পেয়েছিলাম। আর তাদের সঙ্গ দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ আমাদের ভারতবর্ষে যে 1% এলিট শ্রেণী আছে, সেই এলিট শ্রেণীর প্রধানমন্ত্রী হচ্ছেন এই নরেন্দ্র মোদী। তাই উনি মনে করেন উনি যেমন 10 লাখি স্যুট পরেন, যেমন বিদেশি মাশরুম খেয়ে জীবন কাটান, ঠিক একই রকম ভাবে বোধহয় এই ভারতবর্ষের 140 কোটি মানুষ ঠিক ওভাবেই বোধহয় জীবন কাটান। আর সেই কারণের জন্য উনি ইচ্ছা করলেই মনে করলেই লকডাউন ঘোষণা করে দিতে পারেন, কোনো রকম ব্যবস্থা না করে। এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কোনো রকম চেষ্টা, কোনো রকম ব্যবস্থা আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা এ রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে দেখিনি। একটাই চেষ্টা দেখেছিলাম, এই পরিযায়ী শ্রমিকদের যখন যেখানে পাওয়া গিয়েছিল তখন ধরে ধরে গায়ে কীটনাশক দিয়ে স্নান করানো হয়েছিল। মানব সভ্যতার এত বড় লজ্জা আমরা সেদিন টিভিতে চোখ রেখে দেখেছিলাম এবং কেঁপে উঠেছিলাম যে ভারতবর্ষের আসল যারা শ্রমজীবী মানুষ, ভারতবর্ষের আসল যারা জিডিপি উৎপাদন করেন, ভারতবর্ষের আসল যারা ফসল উৎপাদন করে মানুষকে খাওয়ান অথবা শ্রমিক হিসেবে শ্রম দান করে আমাদের জীবনকে সুরক্ষিত করেন, সেই সমস্ত মানুষদের দুঃখ যন্ত্রণা আমরা সেই দিন দেখেছিলাম যেদিন ওনারা লং মার্চ শুরু করেছিলেন। স্বাধীন ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের এই এক বিপ্লব ছিল ওই লং মার্চ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে চন্দ্রযান পাঠাই, আর পরিযায়ী শ্রমিকদের তাদের বাড়ি ফেরানোর জন্য একটা ম্যাটাডোর, অন্তত একটা ট্রেন, একটা বগি পাঠাতে পারি না। এটাই আমাদের ভারতবর্ষের আসল চিত্র এবং এই চিত্র 5 বছর পরেও একটুও বদলায়নি। আর সেই কারণের জন্য পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্নভাবে সমস্যায় পড়েন। যেমন পুরুষ হলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে গত 10 বছর ধরে যেটা সব থেকে ভয়াবহ চিত্র সেটা হচ্ছে ধর্মীয় বিদ্বেষ। ধর্মীয় বিদ্বেষের শিকার হন, যেমন আমরা সাবির মল্লিককে দেখেছিলাম ঠিক গত বছর, মালদার সাবির মল্লিক, যিনি উত্তরপ্রদেশে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে, এক টুকরো গোমাংস মুখে দেওয়ার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছিল। এছাড়াও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে তো হয়ই প্রতি মুহূর্তে। আর মহিলা হলে তো কথাই নেই, যৌন হেনস্থা, যৌন নির্যাতন, এইসব পরিযায়ী শ্রমিকদের নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা। আর সেই কারণের জন্য এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে হবে বামপন্থীদের। আর তাই এই পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর ডাক দিয়েছে সিপিআইএম। সেটা হতে পারে তাদের জীবন জীবিকার সুরক্ষা দিয়ে, সেটা হতে পারে তাদের ইনকামের সুরক্ষা দিয়ে, স্যালারির সুরক্ষা দিয়ে, অথবা স্বাস্থ্যের সুরক্ষা দিয়ে। সমস্ত দিক থেকে যেন পরিযায়ী শ্রমিকরা যারা অন্য রাজ্যে, ভিন রাজ্যে পেটের দায়ে বাধ্য হন কাজ করতে যেতে, তারা যেন সুরক্ষিত থাকেন। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে যে কাদের থেকে বাঁচাতে হবে। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই পরিযায়ী শ্রমিকদের কাদের থেকে বাঁচাতে হবে। এই পরিযায়ী শ্রমিকদেরকে আসলে এ রাজ্যের সরকারের থেকে বাঁচাতে হবে। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে যে অন্যান্য রাজ্যে কি আছে আমি জানি না, কিন্তু এ রাজ্যে খুব ঘটা করে একটা পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদ রয়েছে। এই পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের মাথা কে জানেন? এই পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের মাথার নাম হচ্ছে সমীরুল ইসলাম। এই সমীরুল ইসলাম কে? এই সমীরুল ইসলাম হচ্ছে ঠিক 2021 সালে, মানে এর আগের বিধানসভা ভোটে যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছিল, সেই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের একেবারে বিপ্লবী আগুনখোর নেতা। সেই নেতা নো ভোট টু বিজেপি করেছিলেন 2021 সালে, কিন্তু তারপর মানে আবারও মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে উনি বিপ্লব টিপ্লব ছেড়ে দিয়েছেন। উনি এখন কি করেন? উনি এখন মমতা ব্যানার্জির দলের মানে তৃণমূল কংগ্রেসের
সাংসদ। এই পরিযায়ী শ্রমিক যারা লকডাউনে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে বাড়ি ফিরেছিলেন, ঠিক তাদের উল্টো দিকে দাঁড়িয়ে এই শ্রমিক কল্যাণ পরিষদের নেতা সামিরুল ইসলাম নীলবাতি লাগানো গাড়ি চড়েন। আর কি করেন? আর তিনি যেটা করেন সেটা হচ্ছে যে দেউচা পাচামিতে যে প্রকল্প হচ্ছে, খোলামুখ কয়লা খনি 3400 একরের উপরে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, যে কয়লা খনি হলে প্রথম কথা হচ্ছে যে প্রায় 21,000 পরিবার উচ্ছেদ হয়ে যাবে, তারা ভিটেমাটি ছাড়া হবে। সেই দেউচা পাচামি প্রকল্প যাতে সঠিকভাবে রূপায়ণ হয় সেটার ব্যবস্থা করছে এই সামিরুল ইসলাম। অর্থাৎ আরো 21,000 পরিযায়ী শ্রমিক, মানে একে তো কতজন শ্রমিক এ রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন সেটা আমরা জানি না, তার সঙ্গে আরো 21,000 যে সমস্ত উচ্ছেদ হয়ে যাওয়া মানুষ ওই দেউচা পাচামির ওই অঞ্চলে থাকেন, তারা আবার নতুন করে যাতে পরিযায়ী শ্রমিক হন এবং তাদের যাতে আবার নতুন করে জীবন যন্ত্রণা শুরু হয়, তার ব্যবস্থা করছেন এই পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের নেতা, মমতা ব্যানার্জির কাছের লোক, মমতা ব্যানার্জির নিজের লোক, নীলবাতি গাড়ি চড়া সামিরুল ইসলাম। আশা করি আপনাদের দুটো প্রশ্নের উত্তর মোটামুটিভাবে ক্লিয়ার করে দিতে পারলাম। প্রথম কথা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের কেন বাঁচাতে হবে, কারণ গত 10 বছর ধরে এই ভারতবর্ষের বুকে যে ধর্ম খেলা চলছে, ধর্মের বিদ্বেষ ছড়িয়ে মানুষে মানুষে বিভেদ এবং সন্ত্রাস তৈরি করার চেষ্টা চলছে, তার জন্য পরিযায়ী শ্রমিকরা ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছেন। অন্য রাজ্যে কাজ করতে গেলে তারা ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন, মহিলারা যৌন হেনস্থার শিকার হচ্ছেন, আর সেই কারণের জন্য পরিযায়ী শ্রমিকদের একটা নির্দিষ্ট আইনি সহায়তা প্রয়োজন। আর দ্বিতীয় হচ্ছে যে কাদের থেকে বাঁচাতে হবে, অবশ্যই এ রাজ্যের রাজ্য সরকারের থেকে, কারণ এ রাজ্যের রাজ্য সরকার একটা পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদ খুলেছেন যার নেতার নাম হচ্ছে সামিরুল ইসলাম। এই সামিরুল ইসলামের মূল কাজ হচ্ছে এ রাজ্যে আরো বেশি করে পরিযায়ী শ্রমিক তৈরি করা, যাতে ওই মানুষগুলো ভিন রাজ্যে গিয়ে আরো বেশি সমস্যার, আরো বেশি অর্থনৈতিক এবং জীবন জীবিকার সংকটে ভোগেন সেটা দেখা। তার মানে একদিকে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে আরো বেশি করে পরিযায়ী শ্রমিক তৈরি করছে, আর অন্যদিকে এই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গেলে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গেলে ভীষণভাবে ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন এবং মহিলারা যৌন হেনস্থার শিকার হচ্ছেন। তো এই সমস্ত বিষয়গুলো থেকে পরিযায়ী শ্রমিককে বাঁচাতে হবে, আর এই বাঁচানোর ডাক দিচ্ছে সিপিআইএম। আবারও বলছি, আগামী 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত সিপিআইএম এর যে বাংলা বাঁচাও যাত্রা রয়েছে, যেটা কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত চলবে এবং সমস্ত অঞ্চলে, সমস্ত জেলায় বাম কর্মী সমর্থকরা অবশ্যই পৌঁছে যাবেন লাল ঝান্ডা হাতে নিয়ে সেখানকার মানুষদের সমস্যার কথা জানতে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে তারা কথা বলবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করবেন, আর তার সঙ্গে থাকবেন অবশ্যই আপনারাও। পা মেলাবেন এই বাংলা বাঁচাও যাত্রা, আর যারা পা মেলাতে পারবেন না তারা মাথায় রাখবেন যে এই পরিযায়ী শ্রমিকরাই হচ্ছেন আসলে ভারতবর্ষের আসল জিডিপি তৈরি করেন। এই পরিযায়ী শ্রমিকরা না থাকলে কিন্তু আমাদের ভারতবাসী হিসেবে এই দেশে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। ভারতবর্ষের আসল সম্পদ আসলে পুঁজিপতিরা নয়, ভারতবর্ষের আসল সম্পদ আসলে শ্রমজীবী মানুষরা, যে শ্রমজীবী মানুষরা কাজের প্রয়োজনে পরিযায়ী হয়ে যান। তাই তাদের বাঁচানোর জন্য আমাদেরকে তাদের পাশে থাকতেই হবে।